আমাদের প্রজেক্ট রিপোর্ট রাইটিং এর শুরুটা কিভাবে হবে? সবার প্রথমে আমাকে একটা রেফারেন্স পেপার সিলেক্ট করতে হবে, রাইট? কারণ পাওয়ার সিস্টেম এটা তো হিউজ, অনেক কিছু আছে এখানে। তো তুমি পাওয়ার সিস্টেমের রিলেটেড যদি কোনো ব্যাপার বের করতে হয় তাহলে তোমাকে আগে প্রথমে একটা ফিল্ডে আসতে হবে, ছোট তার সাথে ন্যারোয়ার একটা ফিল্ডে আসতে হবে। যেমন তুমি হয়তো স্মার্ট গ্রিড কথা বলতে পারো অথবা মাইক্রো গ্রিড। মাইক্রো গ্রিডে যদি কথা বলো তাহলে পাওয়ার ম্যানেজমেন্ট ইন মাইক্রো গ্রিড অথবা স্মার্ট গ্রিড, আইসিটি ইন স্মার্ট গ্রিড। আইসিটি নিয়েও কাজ করতে পারো যারা ইন্টারেস্টেড, কমিউনিকেশনে যারা ইন্টারেস্টেড। তাহলে তুমি ধরো তোমার মাইক্রো গ্রিডে কাজ করার ইচ্ছা, তাহলে কি করলা তুমি, মানে ধরো এরকম ভাবে গুগলে যদি সার্চ করো সরাসরি তাহলে বলতে পারো যে পেপার অন মাইক্রো গ্রিড। সরি, তোমার ভুল হয়ে গেছে, তোমরা মনে হয় স্ক্রিনে দেখো নাই এতক্ষণ মনে হয়। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, জাস্ট কিছুই না, আমি হচ্ছে পেপার অন মাইক্রোগ্রিড যখন এই কথাটা দিই, দেখো কিছু কিছু পেপার পিডিএফ এগুলো চলে আসছে। এখান থেকে তুমি বিভিন্ন পেজে ঢুকে ঢুকে দেখতে পারো, অথবা আমি সরাসরি আইট্রিপল এক্সপ্লোরে চলে যেতে পারি। অথবা তুমি এলসিভিআর, এটা একটা পাবলিশার, ওখানেও তুমি ঢুকতে পারো। ওখানে ঢুকে তুমি মাইক্রোগ্রিড দিয়ে সার্চ দাও, অনেক পেপার তুমি চলে আসবে। তারপরে স্প্রিঞ্জার, এটা একটা ভালো পাবলিশার্স। আরো অনেক পাবলিশার্স আছে, তুমি তোমার যেটা ভালো লাগে, তোমার যে পাবলিশারের লেখা বা তোমার ওই পেপার গুলা বুঝে তুমি বুঝতে পারো ওই ধরনের পাবলিশারে তুমি যে সার্চ দিলে চলে আসবে। আমি যদি এখানে মাইক্রোগ্রিড দিয়ে সার্চ দিই, দেখো প্রায় অ্যাবাভ 19,000 পেপার আছে মাইক্রোগ্রিডের উপরে। ঠিক আছে, তুমি চাইলে এগুলাকে আরো বেশি ন্যারো ডাউন করতে পারো। তুমি যদি শুধু কনফারেন্স চাও, শুধু কনফারেন্স দেখাবে, কনফারেন্সের গুলো আসবে। এখন সাথে যদি জার্নাল অ্যাড করতে চাও জার্নাল গুলো আসবে, বা তুমি যদি চাও যে স্যার আমি জার্নাল পেপার দেখতে চাই, শুধু জার্নাল গুলো আসবে, হোয়াটএভার। এটা জাস্ট তুমি সার্চ ইঞ্জিনটাকে আরো মডিফাই করতে পারো। তো এখানে দেখো অসংখ্য পেপার আছে। তবে আরেকটা কথা বলে নিই, 2015 আগে কোনো পেপার নিয়ে কাজ করো না, চেষ্টা করো লাস্ট 5 ইয়ার্স এর পেপার নিয়ে কাজ করার জন্য। দেখো এখানে কিন্তু অসংখ্য পেপার আছে। তো প্রথমে তোমাকে টাইটেলে গুলা পড়তে হবে, টাইটেলটা পড়ে তোমার কাছে যখন যেটা ভালো লাগবে তখন ওইটাতে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, ধরো এখানে একটা দেখলাম যে ডিসি ভোল্টেজ স্টেবিলাইজেশন ইন ডিসি এসি হাইব্রিড মাইক্রোগ্রিড। ওকে, তাহলে এটাকে আমি ক্লিক করলাম, তাহলে দেখি কি আসে। দেখো এই পেপারের টাইটেল অনুযায়ী এটা অ্যাবস্ট্রাক্ট চলে আসছে। তো অ্যাবস্ট্রাক্টটা পরেও কিন্তু তুমি মোটামুটি একটা প্রিলিমিনারি আইডিয়া পেতে পারো, কিন্তু বাকি পেপারটা যখন পড়তে যাও দেখুন সাইন ইন টু কন্টিনিউ রিডিং। আমাদের আহসানুল্লাহ এখানে কোনো সাবস্ক্রিপশন আইএসএ থেকে করা নাই, কিনা নাই। সো আমাদের স্টুডেন্ট টিচার্স কারোরই কিন্তু এটাতে অ্যাক্সেস নাই। ওকে, তাহলে যেটা হবে যে আমি আসলে এই পেপারটা দেখতে পাচ্ছি না, তাহলে বুঝবো কিভাবে বাকি জিনিসগুলো আমি কোত্থেকে লিখবো? আমি কিন্তু এটা সর্বপ্রথম কিন্তু রেফারেন্স পেপার নিয়ে কথা বলতেছি। প্রথম আমাকে একটা পেপার সিলেক্ট করতে হবে। তো যেটা করতে হয়, আমরা থার্ড পার্টি একটা সফটওয়্যার যেটা দিয়ে ওয়েবসাইট যেটা দিয়ে আমরা হচ্ছে বাইপাস করে পেপারটা ডাউনলোড করতে পারি। এটা অনেকেই আমরা জানি, সাইহাব। তো মোস্ট প্রবাবলি এটা একটা চাইনিজ বাইপাস ওয়েবসাইট। তো এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আইট্রিপলিতে তুমি যদি সাবস্ক্রিপশন কিনতে চাও তোমাকে অনেক টাকা পে করতে হবে। ইয়ারলি বা মান্থলি সাবস্ক্রিপশন আছে, চাইলে ইয়ে করতে পারো, কিন্তু অনেক টাকার ব্যাপার। আর আমাদের যেহেতু অস থেকে ওটা সাবস্ক্রিপশন করা নাই, সো আমাদেরও কোনো অ্যাক্সেস নাই, পারতেছি না। তো আমাদের রিসার্চ কি বন্ধ থাকবে? তা না। তো যেটা বললাম হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে বাইপাস করে আমরা ডাউনলোড করতে পারি। এ হচ্ছে সেই ওয়েবসাইট। তুমি এখানে ইউআরএল দাও বা ডিইউআই নাম্বার দাও, যেটা দাও কিনা তুমি এটা দিয়ে এখানে দিলেই কিন্তু তোমার পেপারটা চলে আসবে। তো সব পেপার হয়তো আসবে না, বাট ম্যাক্সিমাম পেপারই এখানে পাওয়া যায়। তো সরি টু সে, আমি আগে একটু বলে রাখি, এটা কিন্তু কপিরাইটটাকে ভায়োলেট করতেছে। আমি যে সাই হাব দিয়ে এটা ডাউনলোড করতেছি, বলে স্যার কেন তাহলে আনএথিক্যাল জিনিসগুলো আমাকে দেখাচ্ছেন? আমাদেরকে কিছু করার নাই, কারণ আমরা যারা এরকম ডেভেলপিং কান্ট্রি রিসার্চার বা ইয়াং রিসার্চার যারা আছে, তারা হচ্ছে এই ওয়েবসাইট যদি না থাকতো বা গুগল স্কলার ওখানে দিয়ে সার্চ দিলেও তুমি পেয়ে যাবা, নাইলে আমরা এই পেপারগুলো কিন্তু ডাউনলোড করতে পারতাম না। ঠিক আছে, এত এটা অনেক বেশি কস্টলি এবং এক্সপেন্সিভ, $30 $40 এক একটা পেপার। ঠিক আছে, তো দেখা গেছে তুমি $30 $40 দিয়ে তুমি ডাউনলোড করছো, দেখে তোমার ভালোই লাগতেছে না, ব্যাপারে কিচ্ছু বুঝে নাই, তোমার পুরো টাকাটাই শেষ। ওকে, তো
আমাদের আসলে প্রিলিমিনারি স্টেজে কিছু রিসার্চটাকে যাতে একটু সামনের দিকে নিয়ে যেতে পারি, এই কারণে হচ্ছে আমরা এই বাইপাস ওয়েবসাইটটাকে ইউজ করতেছি। তো আমি এটার পুরো টাইটেলটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি দেখি আসলে ওদের কাছে এই পেপারটা আছে কিনা। তো দেখো এই পেপারটা কিন্তু ওদের কাছে আছে, যে এখানে চলে আসছে। মোটামুটি সবাই দেখতে পাচ্ছ তো না? জি স্যার। তাহলে এখান থেকে তুমি ইজিলি ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ইজি। এখন কথা হচ্ছে এই যে মেইন পেপারটা তুমি নিলা, এটা কিন্তু তুমি পরে কিন্তু সবকিছু বুঝবা না। এমন হতে পারে যে ডিসি ভোল্টেজ স্টেবিলাইজেশন, তো ভোল্টেজ স্টেবিলাইজেশন কি তুমি করতে পারো, এখান থেকে একটা তুমি আলাদা করে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে তুমি দেখতে পারো যে এটা কি জিনিস। ঠিক আছে, তারপর ধরো তুমি মাইক্রোগ্রিড সম্পর্কে ভালো আইডিয়া নেই, সেটা নিয়ে তুমি আলাদা কিওয়ার্ড করে সার্চ করে তুমি জানতে পারো। টাইটেলের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো যদি তোমার ভালো আইডিয়া না থাকে সেগুলো তুমি দেখে শিখতে পারো। আচ্ছা, তারপরে যখন এই অ্যাবস্ট্রাক্ট পড়বা, এখানে অনেক কিছু তুমি বুঝবা না, ইন্ট্রোডাকশন অনেক কিছুই বুঝবা না। এবং এই পেপারটার ইন্ট্রোডাকশন, লিটারেচার, অ্যাবস্ট্রাক্ট এগুলা লেখার জন্য এই অথর গুলা হেল্প নিয়েছেন হচ্ছে এই রেফারেন্স পেপার গুলা থেকে। সো তুমি চাইলে একইভাবে সাইহাব দিয়ে থেকে এই প্রত্যেকটা পেপারের টাইটেল গুলো এখানে দেওয়া আছে। যেমন এই পেপারটার টাইটেল যেটা, এটা অনলি মাইক্রোগ্রিড, অথর হচ্ছে এরা, সার্চ দিলে সব পেয়ে যাবা। আর এটার টাইটেল হচ্ছে এটা, এটা দিয়ে তুমি সাইহাবে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবা। হ্যাঁ, দুই একটা পেপার আসবে না, ওগুলো লিভ দেম। তো এই পেপারগুলো ডাউনলোড করলে তুমি হয়তো এই পেপারটা বোঝা তোমার জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন মোটামুটি বোঝা গেছে যে পেপার সিলেকশনটা ডাউনলোড আমরা কিভাবে করব। এখন নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আমরা কোনো ধরনের তোমাদের সিলেকশনে কোনো ধরনের করব না, ইন্টারফেয়ার করব না, যে স্যার আমি এটা করতেছি আপনি একটু দেখে দেন, কারণ এটা আমার দেখার সুযোগ নাই। কি কারণে? ধরো একটা ব্যাপার যেটা তুমি বুঝতে পারতেছো, সেটা তো আমার কাছে কঠিন মনে হতে পারে। আমি তোমার উপর একটা জিনিস ইম্পোজ করে দিব, এটা তো হইলো না, কারণ যেহেতু একটা ওপেন ফিল্ড, পাওয়ার সিস্টেমের অনেক থাউজেন্ডস অফ মিলিয়নস অফ পেপার আছে। তো তুমি ওখান থেকে তুমি 8-15-20টা পেপার ডাউনলোড করো, দেখো অ্যাবস্ট্রাক্ট দেখো, ইন্ট্রোডাকশন দেখো, দেখে যদি তোমার কাছে মনে হয় না ঠিক আছে এটা আমার জন্য আন্ডারস্ট্যান্ডেবল, সো তুমি ওইটা নিয়ে সামনের দিকে আগাও। আর হচ্ছে এই যে দেখো, এটা একটা টেকনিক্যাল পেপার, এত কোনো সন্দেহ নাই। এখানে তারা একটা সিমুলেশন করছে, ডিজাইন আছে, ডিজাইন থেকে কিছু সিমুলেশন রেজাল্ট আছে। আচ্ছা, এখানে স্পষ্ট লেখাও আছে যে সিমুলেশন রেজাল্টস এন্ড অবজারভেশনস। কিন্তু কিছু কিছু পেপার থাকে হচ্ছে পাওয়ার সিস্টেম রিলেটেড বাট নন টেকনিক্যাল, লাইক যেমন এনার্জি ইকোনমিক্স, ওখানে কিন্তু কোনো ধরনের টেকনিক্যাল কিছু নিয়ে কিন্তু ডিসকাস করা হয় না। সো এই ধরনের পেপার অ্যাভয়েড করতে হবে, কারণ যেহেতু তুমি পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করতেছো, এখানে টেকনিক্যাল পেপার অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। আর সেকেন্ড হচ্ছে কোনো রিভিউ পেপার নিয়ে কাজ করা যাবে না, রিভিউ পেপারে কিছুই থাকে না। রিভিউ পেপার হচ্ছে অনেক বছর ধরে যে কাজগুলো হয়ে আসছে সেগুলোকে সামারি করে কিছু কথা লেগে, সেখানে কোনো সিমুলেশন রেজাল্ট থাকে না, জাস্ট ডিসকাশন গুলো হচ্ছে মেইন এবং ইনফরমেশন। ওকে, সো এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এখন কি বোঝা গেছে কিভাবে আমরা আমাদের নিজস্ব টপিক গুলা বা ব্যাপারটা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, এরপরে তাহলে চলে যায় হচ্ছে সেকেন্ড স্টেপে। যেহেতু আমার পেপার সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমাকে তো পেপার লিখতে হবে। তোমাদের আমি একটা না দুইটা ফাইল আপলোড করে রাখছি, এ সিম্পল অ্যাপ্রোচ টু রাইট থিসিস। খেয়াল করছো গুগল ক্লাসরুমে? জি স্যার। ওখানে হচ্ছে দুইটা ফাইল ওখানে আপলোড করা আছে, একটা হচ্ছে এ রিপোর্ট স্যাম্পল আর একটা হচ্ছে এ সিম্পল অ্যাপ্রোচ টু রাইট রিপোর্ট অর থিসিস। ঠিক আছে, আচ্ছা, তো একই কথা। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে থিসিসের উপর রিপোর্ট লিখবো না, এটা হচ্ছে প্রজেক্টের উপর রিপোর্ট, বা এটা পেপার থেকে কিভাবে রিপোর্টে কনভার্ট করতে হয়, এটা রিভার্স প্রসেস। নরমালি হচ্ছে যে পেপার, কনফারেন্স পেপার বা জার্নাল পেপার যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের থিসিস রিপোর্ট, সেখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করে কিন্তু জার্নাল বা কনফারেন্স পেপার গুলা লেখা হয়। তো আজকে হচ্ছে আমাদের তো কোনো রিসার্চ কাজ নাই, এখানে রিসার্চ করা হয় নাই, কোনো রিসার্চ ম্যাটেরিয়ালস নাই। সো আমরা যেটা প্র্যাকটিস করব, একটা অলরেডি রিসার্চ হয়ে আছে সেখান থেকে একটা রিপোর্ট কিভাবে লিখতে হয়। সো হোপফুলি তোমরা যদি এই কাজটা খুব অনেস্টলি এবং নিজে এফোর্ট দিয়ে করতে পারো, তোমাদের থিসিস রাইটিং এ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, কারণ থিসিস রাইটিং এ একটা হিউজ একটা টাইম কনজিউম করে এবং আইডিয়া গুলা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে।
আর হ্যাঁ, যদি কেউ খুব ভালো কিছু একটা করতে পারো তাহলে এটা হবে পাবলিশেবল হতে পারে, বাট তোমাদের এই মুহূর্তে যে সময় আছে আমি জানি না তুমি কিছু করতে পারবা কিনা, বাট তারপরেও। তো দেখো এখানে এই সিম্পল অ্যাপ্রোচ টু রাইট থিসিস, সবার প্রথমে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টটা নরমালি 250 ওয়ার্ডস এর বেশি প্রেফার করি না, এর কম হতে পারে 180, আর তোমরা 180 to 200 লিখলে যথেষ্ট হবে। আচ্ছা, তারপরে চলে আসে হচ্ছে এখন হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ লিখতে হবে। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন। তাহলে পেপার ইন্ট্রোডাকশন কোত্থেকে পাবো? পেপার ইন্ট্রোডাকশনটা হচ্ছে দেখো এই যে পেপার ইন্ট্রোডাকশন এখানে স্পষ্ট লেখাই আছে। তাহলে কি করব? হুবহু এখান থেকে কপি করে নিয়ে আসবো, যা আছে সব কপি করে দিলে ইন্ট্রোডাকশন লেখা হয়ে যাবে? এখান থেকে হুবহু কপি পেস্ট করে ইন্ট্রোডাকশন লেখা হয়ে যাবে, কিন্তু তুমি পাবা হচ্ছে 0। কারণ তুমি এই যে অথর তার কাজটাকে তুমি কি করলা, নিজের মতো করে জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে আসছো, কিন্তু কাজটা কিন্তু তোমার না। ঠিক আছে? তো এটাকে বলা হয় প্লেজিয়ারিজম আর কি। তো আমাদের অস্টে মানে এটা খুবই গুড নিউজ যে টার্নিটিন নামে একটা সফটওয়্যার আছে যেখান থেকে প্লেজিয়ারিজম বা সিমিলেটারি ইন্ডেক্স যেটা বের করা যায়, সফটওয়্যারটা সাবস্ক্রিপশন করা আছে। তো তোমরা যে রিপোর্টটা আমাদের সাবমিট করবা সেটা হচ্ছে আমরা প্লেজারিজম চেক করবো আর কি, টার্নিটিন দিয়ে তার সিমিলারিটি ইন্ডেক্সটা বের করবো। তার মানে অন্য অথরের সাথে তোমার লেখা কতটুকু মিল আছে, ওখান থেকে কতটুকু কইবাস করছে। তো তোমাদের এই অবস্থায় আমি হচ্ছে ম্যাক্সিমাম 25% সিমিলারিটি ইন্ডেক্স পর্যন্ত অ্যাকসেপ্ট করব। এর যদি খুব বেশি হয়ে যায় তাহলে ওখানে মার্কস কমে যাবে। ঠিক আছে? তো তোমরা যখন সাবমিট করবে রুব্রিক্স এর মাধ্যমে কিন্তু আমরা ওখানে এটা জাজ করে ফেলবো। তোমরা কি টার্নিটিন জানো সবাই? স্যার এটা এই কপিটা ধরে কিভাবে ওয়ার্ড ওয়ার্ড নাকি? একটু পরে আসতেছি, আমি আরো একটু ডিটেলস বলে দিব। এমনি টার্নিটিন সম্পর্কে তোমাদের যে থিসিস সুপারভাইজার উনি কি ডিসকাস করছেন তোমাদের সাথে? না, এখন অবশ্য ওই পর্যায়ে আসার কথা না, কারণ হচ্ছে তোমরা তো এখনো প্রিলিমিনারি পর্যায়ে আছো। আচ্ছা, প্লেজারিজম নিয়ে আমি অসংখ্যবার কথা আসবে। প্লেজারিজম জিনিসটা কি, কিভাবে অ্যাভয়েড করব, কেন অ্যাভয়েড করা দরকার। ঠিক আছে? এবং এটার উপরে আমি তোমাদের হচ্ছে 4-1 এর একটা হচ্ছে প্রেজেন্টেশন দিব। ওই প্রেজেন্টেশনও একই কথা বলবো, প্লেজারিজম নিয়ে কথা বলবো এবং টার্নিটিন সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়েও কথা বলবো। এখন ইন্ট্রোডাকশনে চলে আসি। ইন্ট্রোডাকশনে আমি আবার একই কথায় ফিরত যাই, সেটা হচ্ছে আমি এখান থেকে কপি পেস্ট করলে হবে না। যদি কপি পেস্ট করি তাহলে হচ্ছে আমার টার্নিটিন সফটওয়্যারটা প্লেজারিজমটা এখানে ধরে ফেলবে। এখন তুমি যদি হুবহু কপি পেস্ট করো তোমার প্লেজারিজম আসবে 100%। 100% আসলে তোমার মার্কস হবে 0। তো এটা কিভাবে অ্যাভয়েড করা যায়? যেমন ধরো আইসিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাইক্রোগ্রিড, সরি স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিডের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইসিটি, এটা তুমি হচ্ছে মেইন পেপারে লেখা আছে। এখন তুমি যদি এই কথাটাকে তুমি যদি একটু হয়তো আগে পরে লিখো, হ্যাঁ মাইক্রোগ্রিডের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আইসিটি বা আইসিটি ছাড়া মাইক্রোগ্রিড চলে না, তুমি যদি এভাবেও লিখো তারপরে দেখবো টার্নিটিন তোমাকে কিছুটা সিমিলারিটি ইন্ডেক্স ধরে নেবে। তাহলে তো খুবই মুশকিল, কি করব? প্যারাফ্রেজিং এর কাজ হচ্ছে না, সামটাইমস প্যারাফ্রেজিং এর কাজ করে না। দ্যাট মিন্স ওই আইসিটি এবং মাইক্রোগ্রিড এই দুইটা কথাকে তুমি যদি একই সেন্টেন্সে রাখতে চাও, মাইক্রোগ্রিডকে যদি তুমি চেঞ্জ করে দিতা বা আইসিটি কথাটাকে যদি তুমি চেঞ্জ করে দিতে পারতা তাহলে হচ্ছে প্লেজারিজম তোমাকে কখনোই ক্যাচ করতে পারতো না। তো মাইক্রোগ্রিড একটা টেকনিক্যাল টার্ম, বা স্মার্ট গ্রিড একটা টেকনিক্যাল টার্ম। তো এবং আইসিটি একটা টেকনিক্যাল ওয়ার্ড। সো এই দুইটার কোনোটাকে তুমি কিন্তু কি চেঞ্জ করতে পারবে না, কোনো সিনোনিম তুমি ইউজ করতে পারবে না, তাহলে তো আরো মুশকিল হয়ে গেল। তো যেটা করতে হবে, এই যে আইসিটি এবং স্মার্ট গ্রিড এই দুইটা, এই সেন্টেন্সটা যে দুইটা ওয়ার্ড আছে এই সেন্টেন্সটার আগে পরে কিন্তু আরো কয়েকটা ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে। ওই সেন্টেন্স গুলা পরে নিজের ভাষায় 3টা সেন্টেন্সকে তুমি যদি একটা সেন্টেন্সের মধ্যে ঢুকাই ফেলতে পারো তাহলে তোমার টার্নিটিন আর খুঁজে বের করতে পারবে না তুমি আসলে জিনিসটা কপি করছো কিনা। বুঝা গেছে? তার মানে প্লেজারিজম অ্যাভয়েড করার হচ্ছে অনেকগুলো উপায় আছে। এটা হচ্ছে তুমি হচ্ছে সিনোনিম ইউজ করা এবং সেম মিনিং ঠিক করে এখানে একই সেন্টেন্সে আরো কিছু ইনফরমেশন অ্যাড করা। হ্যাঁ, এখন আবার আচ্ছা এটা পরেই বলি টেকনিক্যাল এর ক্ষেত্রে কি হয়। তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আবার 4টা সাবহেডিং থাকবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট, গোলস আর অবজেক্টিভস আর স্কোপ এন্ড লিমিটেশন। তো সবার প্রথমে আসি যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিটা কি। এটা হচ্ছে কনটেক্সট অফ দ্য প্রবলেম।
মানে কোন প্রসঙ্গ থেকে তুমি এই প্রবলেমটাকে তুমি সর্ট আউট করার চেষ্টা করতেছো। যেমন আমরা অনেকেই দেখছি যে যারা আসলে মফস্বল এরিয়াতে থাকে, ফ্রিজ অথবা টিভির সাথে একটা স্টেবিলাইজার থাকে, তাই না? কারণ গ্রাম দেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ থাকে এবং ওখানে ভোল্টেজটা খুবই ফ্লাকচুয়েট করে। যেগুলো সেন্সিটিভ এলিমেন্ট যেমন ফ্রিজ, টিভি, এগুলো হচ্ছে ভোল্টেজ ফ্লাকচুয়েশনের সাথে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তুমি কি দরকার, তোমার ওই প্রসঙ্গ থেকে তুমি একটা নেসেসিটি ফিল করতেছো যে ভোল্টেজটাকে স্টেবিলাইজ করা। এটাই হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট। এখন ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমাকে কি করতে হবে, কি করা দরকার, এবং করলে তোমার এটা ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি এটা জাস্টিফাইড কিনা। যেমন তুমি একটা স্টেবিলাইজার বানালে, সেটার দাম হলো 50,000 টাকা বা 50K, তোমার একটা টিভির দাম হচ্ছে 10K। এখন 10K দিয়ে টিভি কিনে কেউ কি 50K দিয়ে স্টেবিলাইজার ইউজ করবে? কি মনে হয়? করবে না, তাই না? তার মানে আমাকে এই ইনস্ট্রুমেন্টটা বানানোর সময় আমাকে এটাও চিন্তা করতে হবে যে আসলে এটা গ্রাহকদের জন্য কতটুকু অ্যাকসেপ্টেবল, এই প্রবলেমটা কেন সলভ করা দরকার, সলভ করলে আমার যে অর্ডিনারি পিপল আছে তারা কিভাবে এটা থেকে বেনিফিট পাবে, সবকিছু মাথা রাখতে হবে। এটা হচ্ছে তার প্রবলেম স্টেটমেন্টটা। তারপরে চলে যাবো হচ্ছে গোলস এন্ড অবজেক্টিভস। প্রত্যেকটা কাজেরই একটা গোলস থাকে অথবা তার একটা অবজেক্টিভ থাকে। যেমন এই কাজের যদি তুমি ভোল্টেজ স্টেবিলাইজার বানাও, তাহলে তোমার অবজেক্টিভ থাকবে কি, ভোল্টেজটাকে কিভাবে স্টেবল করা যায়। তো অনেক ক্ষেত্রে আমরা এই রিপোর্ট রাইটিং ক্ষেত্রে 2টা 3টা 5টাও দেখলাম যে অনেক সময় অবজেক্টিভ লিখে, যেটা আসলে কোয়াইট অ্যাবসার্ড। কারণ একটা পিএইচডিতেও 5টা অবজেক্টিভ থাকে না, একটা পিএইচডিতে নরমালি 3টা ম্যাক্সিমাম 4টা অবজেক্টিভ থাকে। তো তুমি যদি একটা রিপোর্ট রাইটিং এ 5টা অবজেক্টিভ দাও, তুমি তো পিএইচডির উপরে কাজ করে ফেলছো। ওই পেপারে তাহলে অবজেক্টিভ কোথায় খুঁজে পাবা? তো পেপারে যদি অবজেক্টিভ খুঁজতে হয়, এই সাধারণত একটা পেপারের ইন্ট্রোডাকশনের শেষের দিকে অবজেক্টিভটা থাকে, ঠিক আছে? এটা পরে তোমাকে বুঝতে হবে এই পেপারে বেসিক গোল কোনটা, অথবা অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে তুমি কিছু ধারণা পেতে পারো। তো ওইটা তুমি এক কথায় লিখবা, মাল্টি অবজেক্টিভ লেখা যাবে না। তোমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2টা অবজেক্টিভ আসতে পারে, যদি ওই পেপারে যদি 2টা ডাবল অবজেক্টিভ জাস্টিফাই করে থাকে। তো ডেফিনেটলি তোমাদের যে অবজেক্টিভ সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে মেইন রেফারেন্স পেপারের অবজেক্টিভের উপরে। আচ্ছা, এটা গেল। দেন স্কোপ এন্ড লিমিটেশনস। তো তুমি যে স্টেবিলাইজারটা বানাচ্ছ, ডেফিনেটলি তুমি একটা রেঞ্জ দিয়ে দিবা যে 180 ভোল্ট থেকে 260 ভোল্ট পর্যন্ত সে কাজ করতেছে, এর বাইরে গেলে সেটা কাজ করবে না। এটা তোমাকে এখানে বলে দিতে হবে। এবং এটাও বলতে হবে যে এটা 0 ডিগ্রি, সাপোজ এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে, -10 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে না, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেও কাজ করে না, এগুলো তোমাকে এখানে বলে দিতে হবে। এবং তোমাকে সবগুলো জিনিস বলে দিতে হবে এই ওয়ার্কিং কন্ডিশন এটা কাজ করবে, বিয়ন্ড দ্য লিমিট বা সিচুয়েশন সেটা কাজ করবে না। কোন কোন সিচুয়েশনে কাজ করবে, কোথায় কোথায় এটা কাজ করবে না, বাউন্ডারি কন্ডিশন গুলো, সেগুলো হচ্ছে তার স্কোপ এন্ড লিমিটেশনস। তারপরে চলে যাব হচ্ছে চ্যাপ্টার 2 তে, এটা হচ্ছে লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউতে জিনিসটা হয় তুমি যে স্টেবিলাইজারটা ডেভেলপ করতে যাচ্ছ, সেটা ডেফিনেটলি তুমিই প্রথম না, সেটা তোমার নোবেল ওয়ার্ক না। নোবেল ওয়ার্ক হচ্ছে তোমার কত পার্সেন্ট তুমি ডেভেলপ করতেছো ততটুকু হচ্ছে তোমার নোবেল ওয়ার্ক। তার মানে তার আগে নিশ্চয়ই কেউ না কেউ এটা প্রথম এটা শুরু করছেন, তারপরে এটা ডেভেলপ হতে হতে আজকে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা যিনি প্রথম আবিষ্কার করছেন, বা যদি ওইটা যদি খুব বেশি আগের হয় ওটাকে ইগনোর করে দিয়ে পরবর্তীতে কারা কারা এটা কিভাবে ডেভেলপ করে আনছেন সেই জিনিসগুলো তুমি মেনশন করে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে তুমি মেনশন করতে পারো যে 1980s এটা হয়েছে, 1981 এটা হয়েছে, 1990s এটা হয়েছে, তারপরে এই পর্যায়ে আসছে। তো এই চ্যাপ্টারটাতে 2টা সাবহেডিং থাকবে, একটা হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক, 2.1, আর 2.2 তে থাকবে হচ্ছে রিসার্চ গ্যাপ। তুমি যে আগের কাজগুলো পড়ে আসছো সেগুলো কেন পড়ে আসছো? কারণ আগে যে রিসার্চ গুলো হয়েছে, এখন লাস্ট পর্যন্ত যে রিসার্চটা হয়েছে, ডেফিনেটলি সেখানে এখনো কিছু কি লিমিটেশনস আছে, কিছু সমস্যা আছে, নাহলে তো তুমি ডেভেলপমেন্টে আসতা না। একই কাজ যদি তুমি ইমপ্লিমেন্ট করো তাহলে তোমার কোনো কাজ হলো না। সো ওই প্রিভিয়াস কাজগুলো বলার পরে ওখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে আসলে রিসার্চ গ্যাপটা কি জিনিস, যেটা কিনা এই মেইন পেপারের ভিতরে অবশ্যই কোথাও না কোথাও বলা আছে। দ্যাট মিনস এই সবগুলা কথাই বলা থাকবে হচ্ছে ইনক্লুডিং লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনের মধ্যে বলা থাকবে।
তাহলে সবগুলো ইনফরমেশন ইনক্লুডিং রিসার্চ গ্যাপ প্লাস লিটারেচার রিভিউ সবগুলো পেয়ে যাবে এখানে। এখানে কিভাবে পাবা দেখো, এখানে যে অথররা আছেন তারা যখন কাজ করছেন দেখো এখানে সাইটেশন করা আছে যে সে এই যে ইনফরমেশনটা নিছে উনি নিছেন হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার পেপার থেকে, এবং 6 নাম্বার 7 নাম্বার পেপার কোথায় আছে এই যে নিচে দেওয়া আছে রেফারেন্সের মধ্যে 6 এবং 7, এগুলো হচ্ছে IEEE স্টাইল, এবং তোমাদেরকে রেফারেন্সিং গুলো করতে হবে IEEE স্টাইলে। ইউটিউবে একটু দেখে নিলে হবে IEEE কিভাবে রেফারেন্সিং করতে হয় বা সাইটেশন করতে হয়। ঠিক আছে, সাইটেশন গুলো কেন দরকার? কারণ তুমি যদি সাইটেশন সাইট না করো তাহলে আমি তোমার কাজের অথেন্টিসিটি কখনো খুঁজে পাবো না। ঠিক আছে, তো অথেন্টিসিটির জন্যই হচ্ছে তোমাকে এই সাজেশন গুলা দিতে হবে, এবং অথরের প্রতি রেসপেক্ট রেখে হচ্ছে তোমাকে এই তাদের এই সাজেশন গুলা দিতে হবে। তুমি যদি সাজেশন না দাও, প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের কাজের অথেন্টিসিটি খুঁজে পাবো না, আর তুমি যে কথাটা লিখতেছো সেটার কোনো অথেন্টিসিটি থাকবে না। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে লিটারেচার রিভিউ। তারপরে চলে আসবে হচ্ছে মেথোডোলজি। তো মেথোডোলজি হচ্ছে খুব একটা কঠিন কোনো কিছু না, কারণ এখানে মেথোডোলজি শুরু হবে হচ্ছে তার সেকেন্ড পার্ট থেকে। তো মেথোডোলজি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কারণ মেথোডোলজি লেখার জন্য তোমাকে আর অন্য কোনো পেপারে হেল্প নিতে হবে না, কিন্তু তোমাকে ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ লেখার জন্য আরো বেশ কয়েকটা পেপার লাগবে। এই পেপারটা যথেষ্ট না, এই পেপারে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যথেষ্ট না তোমার প্রজেক্টের জন্য, রিপোর্টের জন্য লিটারেচার রিভিউ লেখা, কারণ যেহেতু এটা রিপোর্ট, সো যে পেপার যেটা আছে তার চাইতে অবশ্যই রিপোর্টটা একটু বড় হইতে হবে, ইনফরমেশন একটু বেশি থাকতে হবে। রিপোর্টে ইনফরমেশন গুলো বেসিক্যালি অনেক ইলাবোরেট থাকে, আর পেপারে ইনফরমেশন গুলো রিলেটিভলি একটু কম থাকে, ন্যারো করে থাকে। তো মেথোডোলজি লিখবো হচ্ছে আমরা যে পেপারটাকে, যেমন এই পেপারটাকে আমি রেফারেন্স হিসেবে ধরে নিছি, এই পেপারটা থেকে সম্পূর্ণ মেথোডোলজি আমি লিখবো। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে মেথোডোলজি লিখতে গেলেও কিন্তু তোমাকে কিন্তু প্লেজারিজম ধরবে কিভাবে? এই যে দেখো এখানে যদি কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করে থাকে, বা যেমন এখানে আমি কোনো ইকুয়েশন খুঁজে পাচ্ছি না, যদি কোনো ইকুয়েশনস থাকে যেমন a + b হোল স্কয়ার, হ্যাঁ, তুমি যদি এটা যদি তুমি কোনটা পেপারে লিখো তারপরে আমি যদি প্লেজারিজমে দিই, তাহলে কি করবে সেটাকে প্লেজারিজমে ধরে ফেলবে। তাহলে বলে স্যার কি করে, ইকুয়েশন কি চেঞ্জ করতে পারবো? না, সম্ভব না, ইকুয়েশন চেঞ্জ করা সম্ভব না। ইকুয়েশন নোটেশন গুলো তুমি চেঞ্জ করে দিতে পারো, a + b এর জায়গায় x + y হোল স্কয়ার তুমি দিতে পারো। তখন কিন্তু তোমাকে বলে দিতে হবে x কি ডিনোট করতেছে, y কি ডিনোট করতেছে, এবং এটা কার ফর্মুলা। আর একটু ক্লিয়ারলি বলি, এই যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এখানে দেখো অনেক ইকুয়েশন আছে, অসংখ্য ইকুয়েশন আছে। তো ইকুয়েশন গুলাতে দেখো ওরা আসলে এখানে ভি দিয়ে কি বোঝাচ্ছে, এখানে আরো কিছু নোটেশন আছে, পি দিয়ে কি বোঝাচ্ছে, সি দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো সবগুলা কিন্তু সে এখানে অ্যাপেন্ডিক্সে উল্লেখ করে দিছে নোমেনক্লেচারে। ঠিক আছে, যেমন এখানে বলছে ইউ ব্যাটারি মানে ব্যাটারির ভোল্টেজ, তাহলে তুমি কি লিখতে পারো? ভি অফ ব্যাটারি লিখতে পারো, তাহলে তোমাকে ধরবে না। এবং এখানে তোমার নোমেনক্লেচারে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আমি ভি ব্যাটারি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। ওকে, এখন দেখো এ এ বলতে এখানে কি বোঝাচ্ছে এটা কিন্তু সেখানে বলে দিছে। ঠিক আছে, তারপর আলফা, এটা আলফা দিয়ে কি বোঝাচ্ছে, এটা স্লোপ, আর এ হচ্ছে এক্সপোনেনশিয়াল জোন অ্যামপ্লিটিউড, যেখান দিয়ে যেটাকে যেটা মিন করছে। হ্যাঁ, যেমন এটা দিয়ে আমরা অলওয়েজ কি বুঝি, রেজিস্ট্যান্সের ভ্যালু বুঝি না, ওহম। কিন্তু দেখো এটার নোমেনক্লেচারে কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে। সো এক একটা পেপারের জন্য প্লেজারিজম অ্যাভয়েড করার জন্য এবং অরিজিনালিটিটা ঠিক রাখার জন্য অনেক ক্ষেত্রে নোটেশন চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তারপর যদি কোনো ক্ষেত্রে যদি একেবারেই ইকুয়েশনে কোনো কিছু চেঞ্জ না করা যায়, যেগুলো ইউনিভার্সাল, যেমন ভি ইকুয়াল টু আইআর, সেটা তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যা আছে তাই রাখতে হবে, এবং ভি যে ভোল্টেজ সেটাকে একটু ঘুরে পেঁচায় বলতে হবে। ভোল্টেজের সরাসরি না লিখে তুমি বলতে পারো দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, আর কে সরাসরি রেজিস্ট্যান্স না বলে হচ্ছে আর হচ্ছে এই এই রাস্তা দিয়ে কারেন্ট চলার জন্য অতটুকু বাধা। হ্যাঁ, আই কে সরাসরি কারেন্ট না বলে বলতে পারো যে ফ্লো অফ চার্জ। ঠিক আছে, এভাবে একটু ঘুরে পেঁচে বলতে হবে, তাহলে তুমি টেকনিক্যাল যে সাইড গুলো আছে সেখানে হচ্ছে তুমি প্লেজারিজমটাকে একটু অ্যাভয়েড করতে পারবা। আর মেথোডোলজি লেখার জন্য রেফারেন্স থেকে লিখতে হবে, অন্য কোনো পেপারের প্রয়োজন নাই, কারণ এক একটা পেপার মেথোডোলজি একই রকম হবে।
আচ্ছা চ্যাপ্টার 4 এই ক্ষেত্রে হবে না, কারণ এখানে কোনো ইমপ্লিমেন্টেশন বা ফর্মালিজম নাই, কারণ এই কারণে কারণ তোমাদের এখানে কোনো হার্ডওয়্যার কোনো প্রজেক্ট আমরা করতে দিই নাই। তো এটা যদি বাদ যায় তাহলে এটা হয়ে যাবে চ্যাপ্টার 4। এখানে রেজাল্টস এন্ড ডিসকাশন হচ্ছে শুধুমাত্র রেফারেন্স পেপার থেকে আসবে, ওর জন্য কোনো আলাদা পেপার হেল্প নিতে হবে না। যেমন এই পেপারে দেখো অসংখ্য রেজাল্টস এন্ড ডিসকাশন আছে, এগুলো সবই হচ্ছে রেজাল্টস এন্ড ডিসকাশন, সবই হচ্ছে রেজাল্টস। তারপরে তাহলে রেজাল্টস গুলো দেওয়ার পরে তাই কি করবা, তুমি কি হুবহু তাহলে ডিসকাশনটা এখান থেকে নিয়ে নিবা? না, একই ভাবে আগের মতো করে তুমি এই সিমুলেশন গুলা বোঝার চেষ্টা করবা, বুঝে তারপর নিজের ভাষায় এখানে এগুলোর উপরে কমেন্টস করবা। তো এটা চলে গেল। তো আচ্ছা আমি এখানে পেজ লিমিট গুলা বলি নাই। তো ইন্ট্রোডাকশন মিনিমাম 2 পেজ হইতে হবে, আর লিটারেচার রিভিউ অ্যাটলিস্ট 2 পেজ, কারণ প্রথম পেজে থাকবে হচ্ছে তোমাদের 2.1 প্রিভিয়াস ওয়ার্ক, আর 2.2 তে থাকবে হচ্ছে রিসার্চ গ্যাপ। মেথোডোলজি ডিপেন্ড করবে হচ্ছে রেফারেন্স পেপারের উপর। রেফারেন্স পেপার যদি 4 পেজ হয় 4 পেজে লিখতে হবে, 5 পেজ হলে 5 পেজে লিখতে হবে, ঠিক আছে, ডিপেন্ড করে। আর হচ্ছে রেজাল্টস এন্ড ডিসকাশন মিনিমাম 2 পেজেস হবে, কারণ রেজাল্ট যদি একটা থাকে তাহলে এটাকে 1 পেজে লিখবা, ডিসকাশনটা পরের পেজে করবা, ঠিক আছে, অথবা মিলিয়ে করতে পারো। ডিসকাশন যদি বেশি দূরে লিখলে যদি বারবার একই পেজে ফেরত দিতে হয় তাহলে ওই পেজ থেকে শুরু করতে পারো, বাট নরমালি 2 পেজে হয়ে যাবে আমি জানি। যদি বেশি লাগে তাহলে বেশি পেজ ইউজ করবো। আমি যে এখানে রেফারেন্স পেপারটা দেখাচ্ছি এখানে ডিসকাশন অনেক বড়, এগুলো 3-4 পেজেও অ্যাকোমোডেট করতে পারবা না। তারপরে চলে যাব হচ্ছে চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 এ কি আছে? কনক্লুশনস এন্ড রিকমেন্ডেশন। এটাকে লিখবা হচ্ছে 5.1 কনক্লুশনটাকে, আর 5.2 তে লিখবা হচ্ছে রিকমেন্ডেশন আবার দুইটা পার্টে লিখতে হবে, দুইটা প্যারাগ্রাফ করে লিখলে হবে। একটা হচ্ছে রিকমেন্ডেশনস ফ্রম ইউর ওয়ার্ক আর রিকমেন্ডেশনস ফ্রম দা ফিউচার ওয়ার্ক। তো রিকমেন্ডেশন ফ্রম ইউর ওয়ার্ক এই জিনিসটা দিয়ে কি বোঝায়? রিকমেন্ডেশন ফ্রম ইউর ওয়ার্ক মানে হচ্ছে তুমি যে ভোল্টেজ স্টেবিলাইজারটাকে বানাইলা সেটা হচ্ছে কোথায় কোথায় তুমি রিকমেন্ড করবা। যেমন তুমি রিকমেন্ড করতে পারো এটা ফ্রিজের জন্য খুবই ভালো হবে, এটা খুবই মানে চিপ একটা ফ্রিজ, একটা খুবই এক্সপেন্সিভ জিনিস, সেটাকে তুমি স্টেবিলাইজার দিয়ে তোমরা প্রোটেক্ট করতে পারো। তো সবাই এটা অনেক অল্প প্রাইসে কিনতে পারো, এই ধরনের কোনো রিকমেন্ডেশন থাকতে পারে। তারপরে টিভি, এটা খুবই এক্সপেন্সিভ, সেখানে তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, আর রিকমেন্ডেশন ফর দ্য ফিউচার ওয়ার্ক এটা হচ্ছে যে তুমি যে প্রথমে 3টা রিসার্চ গ্যাপ বের করে আসছিলা, মনে আছে কিনা? এই যে এখানে 3টা বা 4টা রিসার্চ গ্যাপ বের করে আসছিলা, তার মধ্যে মনে করো তুমি 2টা ফুলফিল করতে পারছো, তুমি যে রিসার্চ গ্যাপ গুলো বের করছিলে তার মধ্যে তুমি এখনো একটা ফুলফিল করতে পারো না। আমি কিন্তু তোমার কথা বলতেছি না, আমি যে অথর যে মেইন যে রেফারেন্স পেপার সেটার কথা কিন্তু আমি বারবার বলতেছি, আমি এই পেপারের কথা বলতেছি। এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে, ডেফিনেটলি একটা রিসার্চ গ্যাপ থাকবেই, এবং এই অথর কখনোই সবগুলো কমপ্লিট করতে পারে না, এবং এটা পরের কাজের জন্য ফিউচার ডেভেলপমেন্টের জন্য থেকে যায়। তাহলে তুমি যেটা করবা ওখান থেকে এটা বলবা যে আসলে এর সামনে আরো কিছু কাজ আছে, চাইলে এটা আরো ভাবে ডেভেলপ করা যায়, আমাদের এই লিমিটেশনের কারণে আমরা এই কাজটা করতে পারিনি। তারপর হচ্ছে বিবলিওগ্রাফি বা রেফারেন্স, সেটা তোমরা আমি তো অলরেডি বলে আসছি, এটা হচ্ছে IEEE স্টাইলে সাইট করতে হবে। আর যদি তুমি মনে করো যে পরে পরে ভালো লাগতেছে না, তাহলে এখানে মেন্ডেলের নামে একটা সফটওয়্যার আছে, ওটা যদি তুমি ডাউনলোড করো ওটা দিয়ে তুমি ইজিলি সবগুলাকে সাইট করতে পারবা। এটা ইউজ করা খুবই ইজি, এখানে বিভিন্ন ধরনের স্টাইলও দেওয়া আছে, তুমি ওখান থেকে জাস্ট ক্লিক করলে IEEE স্টাইলে চলে যাবে, অথবা আমেরিকান স্টাইল থাকে ওই স্টাইলও যেতে পারে। হ্যাঁ, এটা 2-3 মিনিটের একটা টিউটোরিয়াল দেখলে তোমরা এটা পেরে যাবা। আর যদি মনে করো যে স্যার আমাদের তো রেফারেন্স আছে এখানে 5 থেকে 6টা, আমরা হাতে লিখে ফেলবো, ইটস আপ টু ইউ, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা এভাবে থার্ড ব্র্যাকেটে দিয়ে সাইট করতে হবে। আচ্ছা বলি একটা ব্যাপার দেখে নেবা তাইলে হবে। আর শেষ কথা যেটা হচ্ছে আমাদের তাহলে এটার কতগুলো রেফারেন্স লাগবে? মিনিমাম 5টা রেফারেন্স পেপার লাগবে, আর বাকি যদি তুমি আরো অ্যাড করতে চাও ইটস আপ টু ইউ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা পেপার রাইটিংটা শেষ পর্যন্ত শিখে গেছি। এখন দেখি হচ্ছে আমাদের একটা রিপোর্টের স্যাম্পল দেখি।
এতক্ষণ পর্যন্ত তুমি তো ভিতরে বডিটা দেখে আসলা, কিন্তু আমার প্রথমে কি লিখবো, টপ পেজে থাকবে হচ্ছে এটা, টাইটেল অফ ইউর থিসিস অর রিসার্চ। তার মানে ওখান থেকে যে টাইটেলটা তুমি নিচে পুরোটা হুবহু এখানে লিখে দিলে হয়ে যাবে। আর আমি আশা করবো যে ওইটাকে একটু প্যারাফ্রেজিং করে লিখবা। তো বাই ইউর ফুল নেম, তার মানে গ্রুপে যতজন আছো সবার আইডি গুলো লিখলে হবে, আইডি লিখে বা নাম লিখে পাশে আইডি গুলো এভাবে রাখতে পারো। তবে আইডিটা হচ্ছে মেইন, আইডি না থাকলে আমি ইভালুয়েট করতে পারবো না। প্লাস গ্রুপটা মেনশন করে দিবা। তারপর হচ্ছে এখানে এই লেখাটা যেটা আছে সে পুরোটাই লিখবা। আর এখানে আছে থিসিস সাবমিটেড ইন পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ দ্য রিকোয়ারমেন্টস ফর দ্য ডিগ্রি অফ মাস্টার্স অফ এরিয়া নেম বলে দিবা। কিন্তু এখানে থিসিস সাবমিট করতেছ না, কি বলবা, প্রজেক্ট রিপোর্ট। ঠিক আছে, বাকি সবগুলো কথা ঠিক থাকবে। তোমার মাস্টার ডিগ্রি না, এটা হবে কি একটা কোর্স, পাওয়ার সিস্টেম 2। তোমার ফিল্ড অফ স্টাডি কি, যদি পাওয়ার সিস্টেম হয় পাওয়ার সিস্টেম সেটাই লিখবা। এক্সামিনেশন কমিটি, কমিটি কিছুই না, আমরা হচ্ছে দুইজন টিচার আছে, দুইজন টিচারের নাম লিখে দিবা। তুমি তোমার ন্যাশনালিটি লিখবা, প্রিভিয়াস ডিগ্রি হচ্ছে তোমার এইচএসসি। আর এখানে কোনো ডোনর নাই, সো এটা লাগবে না, বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারো। নট অ্যাপ্লিকেবল লেখাটা এখানে আসলে প্রযোজ্য না। তো তারপর তোমার নিজের ইউনিভার্সিটির নাম, তোমার কান্ট্রি, তারপরে কোন মাস কোন বছর তুমি এটা সাবমিট করতে যাচ্ছ সেটা লিখবা। তো এখানে আছে এই পেজে হচ্ছে তুমি অ্যাকনলেজ করবা, এবং অবশ্যই এক একটা ইন্ডিভিজুয়াল পেজে হইতে হবে, এই পেজের সাথে আবার এই পেজেস কানেক্ট করা যাবে না। এখানে অ্যাকনলেজমেন্টটা লেখা আছে, তুমি পড়লেই বুঝতে পারবা। তারপরে চলে যাবো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের কথা আমি আগেই বলে ফেলছি। তারপরে থাকবে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস গুলো এভাবে থাকবে। প্রথম দিকের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে রোমান, আর পরেগুলো হচ্ছে এই নিউমেরিক্যাল, এই ফরম্যাটে হবে। তারপরে পেজে এটার সাথে এটা আবার কানেক্টেড না, ডিসকানেক্টেড, ঠিক আছে, আলাদা আলাদা। তারপর লিস্ট অফ ফিগার যদি একটা হয় একটাই তুমি এক পেজে লিখবা, আর যদি কোনো ধরনের টেবল থাকে তাহলে ওইটা আলাদা পেজে লিখতে হবে, কখনো মার্জ করা যাবে না। আর লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন যদি একটা থাকে একটাই লিখবা আলাদা করে একটা পেজে। তারপর থেকে তোমার শুরু হবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার একদম অ্যাপেন্ডিক্স নোমেনক্লেচার পর্যন্ত এটা কন্টিনিউ করবে। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে তোমার যে তোমার যে রিপোর্টটা লিখবা এটা কোথায় কোথায় বোল্ড হবে, কোথায় ইটালিক হবে, কোথায় ফন্ট কতটুকু মেনটেন করতে হবে। মোটামুটি হোল অফ দ্য রিপোর্ট রাইটিং এ এক ধরনের সাইজের ফন্ট ইউজ করা হয় সাধারণত, খুব একটা চেঞ্জ আসে না। ঠিক আছে, তারপরে সামান্য একটু পড়ে নিলে, একবার একটু পড়ে নিলে আইডিয়া হয়ে যাবে যে রিপোর্টটা কিভাবে তুমি লিখবা। মোটামুটি কি বোঝা গেছে? জি স্যার। তারপরে যদি সমস্যা হয়, আমরা তো প্রতিদিন ক্লাসে আসতেছি, সেটা ক্লাসে আবার রিলেটেড কোনো সমস্যা থাকলে আমরা আবার ডিসকাস করব। আর এটা সাবমিশন নিয়ে কথা বলি। সাবমিশন কিভাবে আসবে? সাবমিশন দিতে হবে তোমাদের এই সেমিস্টারের লাস্ট 3rd উইকে, কারণ লাস্ট উইকে হচ্ছে আমরা রিটেন নিব, তার আগের ইমিডিয়েট আগের উইকে নিব হচ্ছে তোমাদের সেকেন্ড ভাইবা প্লাস এই রিপোর্টের উপরে প্রেজেন্টেশন। সো কোনোভাবে এটা লাস্ট উইকে নেওয়া যাবে না, যদি তোমরা লাস্ট উইকে যায় তোমাদের এখানে সাবমিশনের ক্ষেত্রে 0 হয়ে যাবে।